আজকের লেকচারে আমরা দেখব এনপি কমপ্লিট অ্যান্ড এনপি হার্ড। এই টপিকটা নিয়ে পুরো ডিসকাস করব। খুবই কমপ্লিকেটেড টপিক, চেষ্টা করব যতটা ইজি করে তোমাদের এই কনসেপ্টটাকে বোঝাতে পারি। লেকচারটা পুরো এন্ড অবধি ভালো করে দেখো, পুরো কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেবো কাকে বলে এনপি কমপ্লিট আর এনপি হার্ড। এরপর যে কোনো মানুষ তোমাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন করে, এর থেকে তোমাদের থেকে ভালো উত্তর কেউ দিতে পারবে না, এইটুকু আমি গ্যারেন্টি নিয়ে লেকচারটা শুরু করব। প্রথমেই বলে দিই, এই যে টপিকটা এনপি কমপ্লিট এনপি হার্ড, যে টপিকটা, এটা কিন্তু একটা রিসার্চ টপিক। কি বললাম? রিসার্চ টপিক। মানুষেরা এই কনসেপ্টের ওপর কিন্তু পরবর্তীকালে রিসার্চ বলতে পারো, বা সিম্পল কথায় তোমরাই যখন তোমরা বিটেক করছো বা বিএসসি করছো, এমএসসি করছো, যেখান থেকেই তোমরা দেখছো নাকি, তোমরা পরবর্তীকালে নেট পাস করে যখন তোমরা পিএইচডি করতে যাবে, এই টপিকের উপরেই কিন্তু তোমরা রিসার্চ করবে। এটা রিসার্চ টপিকের একটা পার্ট বলতে পারো। তো প্রথম প্রশ্ন, স্যার এখানে রিসার্চটা করব কি? বড় প্রশ্ন, ভালো কথা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যত রকম অ্যালগোরিদম হয়, মোটামুটি তার কিছু একটা এক্সাম্পল আমি রেখেছি, যেগুলো আমরা অলরেডি এই প্লেলিস্টে পড়েছি। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, বা মোটামুটি যতগুলো অ্যালগোরিদম আমরা জানি, মানে কম্পিউটার সায়েন্স যখন পড়াশোনা করেছি, যে যেই অ্যালগোরিদমের ব্যাপারে আমরা কথা বলে এসেছি নাকি, সেগুলো মোটামুটি আমি দুটো ভাগ করে লিখেছি। অ্যালগোরিদমে দুটো ভাগ কেন করেছি দেখো। একটা ভাগ কিন্তু আমাদের পলিনোমিয়াল টাইমে কিন্তু সলভ হয়ে যায়। পলিনোমিয়াল টাইম মানে কি? টাইম কমপ্লেক্সিটির কথা বলছি আমি। তো সেই সূত্রে দেখো, এন টু দি পাওয়ার ওয়ান, মানে এন এর পাওয়ারে ওয়ান, মানে একটা পলিনোমিয়াল, মানে একটা নর্মাল একটা ইন্টিজার নাম্বার রয়েছে, এটাকে পলিনোমিয়াল বলা হয়। তাহলে এন টু দি পাওয়ার টু, লগ এন, এন লগ এন, এন কিউব। দেখতে পাচ্ছ তোমরা, আমি যদি হাইলাইট করি পুরো ক্লিয়ার হবে। এই হচ্ছে, এগুলো কিন্তু টাইম কমপ্লেক্সিটি কার? লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি। বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি এন লগ এন। ইনসার্শন শর্টের টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ার। মার্জ শর্টের হচ্ছে এন লগ এন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে হচ্ছে এন টু দি পাওয়ার কিউব। তাহলে মোটামুটি এগুলোকে বলা হয় পলিনোমিয়াল টাইম কিন্তু অ্যালগোরিদম বলতে পারো, বা বলতে পারো আমাদের এই অ্যালগোরিদমটা সলভ করতে আমাদের পলিনোমিয়াল টাইমে কিন্তু আমরা করতে পারি। তাহলে ফার্স্ট ক্যাটাগরিটা বুঝতে পেরেছি। এবার সেকেন্ড ক্যাটাগরির কথাটা যদি কথা বলি, তাহলে সেকেন্ড ক্যাটাগরিকে বলা হয় এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদম বলা হয়। এবার এই এক্সপোনেনশিয়াল কথাটার মানে কি? যদি আমাদের দেখো কোনো নাম্বারের মাথায় যদি এন থাকে, দেখো টু টু দি পাওয়ার এন, আমাদের স্যাটিসফাইবিলিটি প্রবলেম আছে, যেটা টু টু দি পাওয়ার এন সময় নেয়। 01 ন্যাপস্যাক অলরেডি শুনেছো, যেটাও টু টু দি পাওয়ার এন সময় নেয়। ট্রাভেলিং সেলসম্যান, সেলস পার্সন আছে, টু টু দি পাওয়ার এন সময়। সাম অফ সাবসেট, এরকম অনেক ধরনের অ্যালগোরিদম, গ্রাফ কালারিং, হ্যামিল্টন, এগুলো সবই মোটামুটি টু টু দি পাওয়ার এন। আমি জাস্ট রাফলি টু টু দি পাওয়ার এন লিখেছি। কখনো কোনো অ্যালগোরিদম এন টু দি পাওয়ার এনও নিচ্ছে, এন ইন্টু টু টু দি পাওয়ার এনও নিচ্ছে, বাট আমি বোঝানোর জন্য এটাকে সবগুলোকেই ধরে রেখেছি, এগুলো টু টু দি পাওয়ার এন সময় নিচ্ছে। এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদম। বেসিক যখন আমরা অ্যালগোরিদমের ক্লাসটা পড়েছিলাম, যে কোন অ্যালগোরিদমের সময় বেশি, তাহলে আমাদের বেশিক্ষণ চলতে লাগে, তাহলে এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদম কিন্তু অনেকটা বেশি সময় কিন্তু আমাদের রান করতে লাগে। তাহলে রিসার্চটা আমরা কি করছি? আমাদের রিসার্চের মেন আইডিয়াই হচ্ছে যে এক্সপোনেনশিয়াল টাইম টেকিং যে অ্যালগোরিদমগুলো দেখছো, সেখান থেকে পলিনোমিয়াল টাইমে কনভার্ট করা। মানে যে প্রবলেমগুলো, যে অ্যালগোরিদমগুলো আমাদের এক্সপোনেনশিয়াল ক্যাটাগরিতে পড়ছে, সেইগুলো আমাদের পলিনোমিয়ালে কনভার্ট করা। শুধু এইটাই আমাদের রিসার্চ না, আরো রিসার্চ চলছে। ধরে নাও, কথার কথা বলছি, এই যে মার্চ শর্ট দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এন লগ এন সময় নেয়। আমাদের এইরকম ধরনের রিসার্চ হচ্ছে যে মার্চ শর্টের থেকেও আরো ভালো কম সময়ে শর্টিং অ্যালগোরিদম তৈরি করার। মানে ধরো না, এন সময় হবে, এন সময় কাজ হয়ে যাবে, এন সময় শর্টিং হয়ে যাবে। তো আমরা সবসময় আরো বেটারের দিকে যেতে চেষ্টা করছি। যা রয়েছে তো রয়েছে, যা নেই সেখান থেকে আরো ভালোর দিকে যাওয়ার চেষ্টা করাটাকেই, এটাই হচ্ছে আমাদের মেনলি রিসার্চ ওয়ার্ক বলতে পারো। এইটার ওপরেই কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্সের লোকেরা কিন্তু, যারা ছাত্রছাত্রীরা, তারা কিন্তু রিসার্চ করছে। আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি, সেই টপিকটা এনপি কমপ্লিট এবং এনপি হার্ড কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম থেকে পলিনোমিয়াল টাইমে যে কনভার্সন করব। মানে যেসব অ্যালগোরিদম আমাদের এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদম, সেখান থেকে আমরা পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগোরিদমে, মানে পলিনোমিয়াল সময় কাজটা করে দেবে, এরকমই ধরনের ভাবনা চিন্তায় করাটা কিন্তু আমাদের এই টপিকটার মেন ডিসকাশন বলতে পারো, এনপি কমপ্লিট এবং এনপি হার্ড। বাট বড় প্রশ্ন হচ্ছে, এই ফিল্ডে কিন্তু প্রচুর লোক রিসার্চ করছে। মানে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম থেকে পলিনোমিয়াল টাইমে কনভার্ট করার উপর অনেক লোক দ্বারা আজকেকার মার্কেটে দাঁড়িয়ে টিল ডেট নাও প্রচুর রিসার্চ হয়েছে এবং রিসার্চ হচ্ছে।
কিন্তু আজ অব্দি দাঁড়িয়ে কিন্তু এর কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তার মানে কি হচ্ছে, তার মানে যে কাজগুলো করছে, যে রিসার্চগুলো করছে, সেই রিসার্চগুলো কি বৃথা হয়ে যাবে? তো সেটা যাতে বৃথা না হয়ে যায়, মানে যেটা নষ্ট, যে কাজটা করলাম সেটা আমার ফালতু যাতে না হয়ে যায়, সেই কারণের জন্য একটা গাইডলাইন্স বলতে পারো, এই ধরনের যখন রিসার্চ করবে তার গাইডলাইন্স বা কাঠামো, বাংলা ভাষায় বলা হয় যে ফ্রেমওয়ার্ক বলতে পারো, যেটা দিয়ে গেছে, সেই গাইডলাইন্স বা ফ্রেমওয়ার্ক মেনটেন করেই কিন্তু আমাদের এই ধরনের রিসার্চগুলো করতে হবে। সেই গাইডলাইন্স আর কাঠামো বা ফ্রেমওয়ার্ক যেটাই তোমরা বলো না কেন, সেটারই নাম হচ্ছে এনপি কমপ্লিট এবং এনপি হার্ড। তাহলে বেসিক ডেফিনেশনে বুঝতে পারলে যে এনপি কমপ্লিট জিনিসটা কি খায় না মাথায় মাখে। যদি একটা সিম্পল কথা বলি, এই টপিকটা যখনই আমরা এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদমের ওপর রিসার্চ করে পলিনোমিয়াল টাইমে কনভার্ট করার কোনো যদি রিসার্চের কাজ করি, তখন আমাদের একটা গাইডলাইন্স মাথায় রাখতে হয়। কি গাইডলাইন্স আমি বলবো, চিন্তার বিষয় নেই। গাইডলাইন্স এবং বা একটা বলতে পারো একটা ফ্রেমওয়ার্ক, মানে এর মধ্যে দিয়ে আমাকে চলতে হবে, এর বাইরে গেলে হবে না, এই কাজগুলো করতে হবে। এই যে গাইডলাইন্স বা ফ্রেমওয়ার্কটাকে আমরা বলতে পারি এক কথায় দাঁড়িয়ে আজকে এনপি কমপ্লিট এবং এনপি হার্ডস, এটা আমরা বলতে পারি। তো আমাদের এবার বড় প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমাদের রইল যে আমাদের কি গাইডলাইন্স দিয়ে গেছে, সেটা কিন্তু আমরা এখন ডিসকাস করব। গাইডলাইন্স বলছে, দুটো গাইডলাইন্সের ওপর পুরো কনসেপ্টটা পুরো দাঁড়িয়ে রয়েছে, পুরোটাই দুটো গাইডলাইন্স। প্রথম যে গাইডলাইন্সটা বলছে, এই যে দেখতে পাচ্ছ, প্রথমে তো বলে দিচ্ছে যে তোমরা যদি সলভ করতে পারো তো ভালো কথা। দেখো আলটিমেটলি আজ অব্দি দাঁড়িয়ে কেউ সলভ করতে পারেনি। এই যে আমি এখন হাইলাইট করলাম এই বাক্সটা দিয়ে, তো এই ধরনের অ্যালগোরিদমকে যদি সলভ করতে চাও তোমরা সলভ করতে পারো, সলভ ইট ডাইরেক্টলি, মানে যদি পারো তো করে দাও, কোনো অসুবিধা নেই। যদি না পারো তখন তাহলে কি করবে, যে দুটো গাইডলাইন্সের কথা বলছি। প্রথম গাইডলাইন্স বলছে যে তোমরা এই যে প্রবলেমগুলো, আমি এখানে 4-5টা প্রবলেম রেখেছি, এটাকে হাইলাইট করে দেখাই। এই যে এক ধরনের, একটা, দুটো, এরকম 4-5টা প্রবলেম রেখেছি। তো বলছে যদি সলভ করতে পারো তো করে দাও, কোনো অসুবিধা নেই। আর যদি সলভ করতে না পারো তাহলে এদের মধ্যে সম্পর্কটা প্রথমে খুঁজে বার করো, রিলেট করো, এই প্রবলেমগুলোকে রিলেট করো, মানে সম্পর্ক খুঁজে বার করো যে আমাদের স্যাটিসফাইবিলিটি প্রবলেম যেটা রয়েছে এর সঙ্গে কতটা ন্যাপস্যাক রিলেট করছে, মানে কতটা সিমিলার। তাহলে আমরা এদের মধ্যে সিমিলারিটিস খুঁজে বার করতে হবে। কেন ধরে নাও আমি আজ কাজ করছি ন্যাপস্যাকের ওপর, তোমরা কাজ করছো এই সাম অফ সাবসেটের ওপর, এরকম করলে হবে না। তো আমরা যদি একটা প্রবলেমকে সলভ করতে পারি তাহলে বাদ বাকিটাও কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখেই প্রথম গাইডলাইন্সটা নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো, এই যে আমাদের অ্যালগোরিদমগুলো যেটা আমাদের রয়েছে এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদম, এদের মধ্যে সিমিলারিটিস খুঁজে বার করতে হবে। বুঝে গেছো, প্রথম গাইডলাইন আসছে সিমিলারিটিস। যেই অ্যালগোরিদমগুলো আমাদের এক্সপোনেনশিয়াল, অ্যাটলিস্ট তোমরা যখন রিসার্চ করছো, রিসার্চে এইটুকু তুমি বার করে দিলেও তোমার পিএইচডি ডিগ্রি পেয়ে যাবে, যে দুটোর মধ্যে যদি সিমিলারিটিস খুঁজে পাও। এই যে এদের মধ্যে যদি সিমিলারিটিস খুঁজে পেতে পারো তাহলে তোমার কিন্তু রিসার্চ ওয়ার্ক কমপ্লিট। তাহলে ফার্স্ট পয়েন্টে কি আসছে, সিমিলারিটিস বিটুইন দিস অ্যালগোরিদম। নেক্সট সেকেন্ড পয়েন্ট কি বলছে, দেখো আমি এখানে নিচে লিখে দিয়েছি যে ফাইন্ড সিমিলারিটিস বিটুইন অ্যালগোরিদম, দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেকেন্ড পয়েন্ট বলছে যদি তোমরা এই অ্যালগোরিদম গুলো ডাইরেক্টলি সলভ করতে পারছো না, তার মানে এই অ্যালগোরিদমের তোমরা পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম লিখতে পারছো না বা আবিষ্কার করতে পারছো না, তখন তোমরা একটা কাজ করো, পলিনোমিয়াল টাইম নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম লেখো। বড় প্রশ্ন আসছো স্যার জিনিসটা কি। সেকেন্ড পয়েন্ট বলছে যদি না পারো রাইট পলিনোমিয়াল টাইম নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম। এবার বড় প্রশ্ন তোমাদের মনে আসবে, স্যার নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম কি হয় আমরা জিজ্ঞেস করব, আমরা পুরো জিনিসটাকে নিয়ে ডিসকাস করব, চিন্তার বিষয় নেই। বাট তোমাদের এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। এই পুরো টপিকটাই দুটো পয়েন্টের উপর আমি হাইলাইট করলাম। প্রথমে তোমাদের বলছে যদি ডাইরেক্টলি সলভ করতে পারো করে দাও, কোনো অসুবিধা, তাহলে তোমার তো এমনি পিএইচডি হয়ে যাবে তোমাদের। আর যদি না হয় তাহলে কি করবে, প্রথমে তোমার এই যে প্রবলেমগুলোর মধ্যে কোনো সিমিলারিটিস প্রথমে খুঁজে বার করো, বা তোমাদের এটাই কাজ হবে যে এই প্রবলেমগুলো যে সিমিলার বা দ্বারা রিলেট করছে একে অপরকে, এটাই তোমাদের খুঁজে বার করা ফার্স্ট পয়েন্ট বলছে। হয় তুমি এটা খুঁজে বার করো, আর না হলে এদেরও নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম লিখে দাও। এবার নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম কি তোমরা এখনো আজ অব্দি দেখোনি, আমি এক্ষুনি দেখালে তোমরা বুঝতে পারবে কি জিনিসটা বলছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হবে। দুটো করলে তো একদম ভালো, দুটো করলে কি বল হবে পরে বলবো। দুটোর মধ্যে অ্যাটলিস্ট তাহলে আমাদের গাইডলাইন যেটা বললাম, যে তোমাদের আলটিমেটলি যখনই তোমরা এই ধরনের রিসার্চ করবে যেখানে তোমরা এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগোরিদম থেকে পলিনোমিয়াল টাইমে যদি এরকম কোনো কনভার্সনের ওপর কোনো রিসার্চ করো,
তোমাদের এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। হয় যদি সলভ করতে পারো তাহলে খুব ভালো কথা, আর সলভ না করতে পারলে এই দুটো কাজ তোমাদের করে যেতে দিলেই তবে তুমি পিএইচডি ডিগ্রি পাবে। ফার্স্ট হচ্ছে তোমাদের সিমিলারিটিস ফাইন্ড আউট করতে হবে এই অ্যালগোরিদমের মধ্যে, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের এইসব অ্যালগোরিদমের পলিনোমিয়াল টাইম নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম লিখতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এবার আমরা এর পাশে দেখব যে আমাদের অ্যালগোরিদম কিন্তু আপাতত দু ধরনের হয়, যেটা আমরা নর্মালি যদি বেসিক্যালি কথা বলি, একটাকে বলা হয় ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম, যেটা আমরা বেসিক ক্যারেক্টারিস্টিকও পড়েছি যে অ্যালগোরিদম কিন্তু ডিটারমিনিস্টিক হওয়া উচিত, আর দ্বিতীয় বলা হচ্ছে নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম। এবার প্রশ্নটা একটু ভালো করে ক্লিয়ার করি, ডিটারমিনিস্টিক কথাটার মানে কি আর নন ডিটারমিনিস্টিক কথাটার মানে। ডিটারমিনিস্টিক মানে ধরে নাও তোমরা একটা অ্যালগোরিদম লিখেছো, পাশে একটা ছবি দিয়ে তোমাদের দেখাচ্ছি, এই ধরনের একটা অ্যালগোরিদম লিখেছো। এই অ্যালগোরিদমের মধ্যে যে ধরো 4টে লাইন আছে, দেখো দেখতে পাচ্ছ 4টে লাইন, এই 4টে লাইনটা কিভাবে কাজ করছে তোমরা সব জানো, ইন ডেপথে তোমাদের ক্লিয়ার। যদি এরকম কোনো গল্প হয় যে 4টে লাইন লিখেছো এই অ্যালগোরিদমের, প্রত্যেকটি লাইনের লজিক তোমাদের ক্লিয়ার, তখন তাকে বলা হয় ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম বলা হয়। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এটা তোমরা আজ অব্দি লিখে এসছো, এই যে তোমরা যে লিখেছো, এই যে বাবেল শর্ট দেখতে পাচ্ছ, এই ধরো ইনসারশন শর্ট, মার্জ শর্ট, বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ, এগুলো সবই কিন্তু তোমাদের ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম। মানে প্রত্যেকটা লাইনের মানে তোমরা বোঝো, তোমরা লজিকটাকে বুঝছো, মানে এর একটা এই কাজটা যে হচ্ছে তার লজিকটা তোমাদের চোখে ক্লিয়ার, তাকে বলা হয় ডিটারমিনিস্টিক। এবার নন ডিটারমিনিস্টিকটা কি, তার মানে গল্পটা এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা কিছু ধরনের, আমি একটা অ্যালগোরিদম লিখলাম, এখানে ধরুন আমি এক্ষুনি এটা লিখে দেখাবো অ্যালগোরিদম, এই যে ধরনের 4টে লাইন লিখলাম, তার মধ্যে হতে পারে এই 3টে লাইনের মানে তুমি বুঝে গেছো, বাট এই লাইনটার মানে বুঝতে পারছো না, এর লজিকটা তোমাদের কাছে ক্লিয়ার না, তোমরা জানোই না এটা কিভাবে হচ্ছে। এরকম ধরনের যদি কোনো অ্যালগোরিদম লেখো তাকে বলা হয় নন ডিটারমিনিস্টিক। এক্ষুনি একটা লিখছি তোমাদের সামনেই, দেখো ধরুন একটা অ্যালগোরিদম লিখছি, সার্চিং অ্যালগোরিদম। আমরা অলরেডি লিনিয়ার সার্চ জানি, খুব ভুল না বললে, তো ধরে নাও এই লিনিয়ার সার্চ তোমার অর্ডার অফ n সময় নেয়। তো আমি এক্ষুনি একটা নন ডিটারমিনিস্টিক আমার নামে তৈরি করছি, ঠিক আছে, তার নাম হচ্ছে ভাসু সার্চ অ্যালগোরিদম, ঠিক আছে, BHASU, আমার নাম ভাস্কর, তো আমি এখান থেকে শর্ট ফর্ম ভাসু। এই যে সার্চ, যেটা আমাদের লিনিয়ার সার্চ আছে, এরকম ভাসু সার্চ বলে একটা অ্যালগোরিদম আমি এখানে লিখছি। তার মধ্যে একটা অ্যারে নিচ্ছে এ, আর ধরে নাও n হচ্ছে সাইজ অফ দ্য অ্যারে, আর কে হচ্ছে সেই সার্চিং এলিমেন্টটা। ভালো কথা, এটা আমি শুরু করলাম অ্যালগোরিদমটাই, নামটা হচ্ছে এরকম। তো ধরে নাও ঢুকেই আমি কি করলাম, ধরে নাও একটা ফাংশন কল করলাম, তার নাম হচ্ছে ফাইন্ড বলে একটা ফাংশন, যে কি করবে আমাদের এই ফাইন্ড ফাংশনের মধ্যে আমাদের এই অ্যারেটাকে পাস করলাম আর কিটাকে পাস করলাম। এই যে ফাইন্ড ফাংশন আমার অ্যাপ্রোপ্রিয়েট এই কি এর পজিশনটা আমাকে পিতে দিয়ে দেবে। এবার আমি চেক করব, যদি ধরে নাও পি এর ইন্ডেক্স যেটা পেলাম, যদি অ্যারে ওই পি এর ইন্ডেক্সের ভ্যালুটা যদি কি এর সাথে সমান হয়, আমরা সিম্পল বলে দেবো, ধরে নাও প্রিন্ট সার্চ ফাউন্ড, মানে এলিমেন্ট ফাউন্ড বলে দেবো, আমি এফ লিখলাম, আর না হলে ধরে নাও আমি এলসে গিয়ে লিখবো প্রিন্ট এলিমেন্ট নট ফাউন্ড। এই হচ্ছে বেসিক আইডিয়া আমার। একটা তোমাদের সামনেই একটা অ্যালগোরিদম কিন্তু এখানে লিখে ফেলেছি। তাহলে এবার ভাবো, এই যে ভাসু সার্চ অ্যালগোরিদম আমার নামে আমি একটা নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম লিখেছি, তো এর মধ্যে নন ডিটারমিনিস্টিক স্টেটমেন্ট কি আছে। প্রথমত আমি বলি, এই যে ফাইন্ড দেখতে পাচ্ছ, এই ফাইন্ডের মানেটা তোমরা কিন্তু বুঝতে পারছো, স্যার এই ফাইন্ড এটা যে ফাংশন লিখলেন তার মানে নিশ্চয়ই হয়তো এর পেছনে গল্প। এবার আমি বলে দিচ্ছি এই ফাইন্ড ফাংশনটা অর্ডার অফ 1 সময় লাগে, আমি বললাম, কেন কি আমাকে আলটিমেটলি কি করতে হবে, এই দেখতে পাচ্ছ যে n লেখা রয়েছে, তো n এর থেকে আরো ভালো জিনিসটাকে অপটিমাইজ করতে হবে, মানে আরো কম সময় কাজ করতে হবে। তো তাই কারণে আমি একটা নন ডিটারমিনিস্টিক এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি। আমি বললাম যে এই যে সার্চ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে, আমার এই ফাইন্ড ফাংশনটা আমাকে কি দেয়, আমাকে ইন্ডেক্স রিটার্ন করছে কি এলিমেন্ট, ইন্ডেক্স রিটার্ন করছে কি এলিমেন্টের, ধরে নাও যে কি মানে যেটা আমাদের ফাইন্ডিং এলিমেন্ট, সার্চ এলিমেন্ট বলতে পারো। আর আমরা যে ইন্ডেক্সের মধ্যে যদি আমাদের কিটাকে পাওয়া যায়, তাহলে বলে দেবো আমাদের স্প্রিন্ট আমাদের সাকসেসফুল হয়েছে, আর না হলে তাহলে এগুলো তো সবই অর্ডার অফ 1। তাহলে আলটিমেটলি আমি যদি দেখলাম এই যে অ্যালগোরিদমটা আমার কিন্তু অর্ডার অফ 1 টাইমে কিন্তু কাজ করতে পারে, মানে কনস্ট্যান্ট টাইম, মানে আমাদের লিনিয়ার সার্চের থেকেও ভালো। বাট বড় প্রশ্ন এখানে আসছে যে আমরা এই যে লাইনটা লিখলাম ফাইন্ড, যেটা আমাদের ফাংশনটা, এইটা আমাদের কিন্তু আমরা জানি না কিভাবে এটা অর্ডার অফ 1 সময় কাজটা করেছে, জানি কি আপাতত আমার কাছে জানা নেই। হয়তো পরবর্তীকালে আমি যদি এইটাকে কোনোভাবে সেভ করা যায়, এই রিসার্চ ওয়ার্কটা গুগল স্কলারে আপলোড করে দিলাম, বা যেসব আমাদের রিসার্চ পেপার যেখানে আপলোড হয়, হয়তো পরবর্তীকালে এই পেপারটাকে নিয়ে অন্য কেউ রিসার্চ করে হয়তো সেই লাইনটা খুঁজে বার করবে, যেখানে হয়তো এই ফাইন্ড ফাংশনের
জায়গায় সেই অ্যাকচুয়াল লাইনটা খুঁজে বার করবে, যেটা ভাবে আমাদের একদম অর্ডার অফ 1 সেকেন্ডে, কিছু লজিক হয়তো সে খুঁজে বার করলো যে অর্ডার অফ 1 সেকেন্ডে এরকম একটি কি এর সে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডেক্সটা আমি পেয়ে যাবো। মানে আলটিমেটলি আমার এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক লাইন, মানে কিভাবে হচ্ছে আমি জানি না। নন এনডি লিখলাম মানে নন ডিটারমিনিস্টিক, মানে কিভাবে এই ফাংশনটা অর্ডার অফ 1-এ কাজ করছে আমরা কিন্তু জানি না। বাদ বাকি দেখো এই স্টেটমেন্টগুলো জানি, এই স্টেটমেন্টের মানে কি জানি, এটা মানে কি, এগুলো সব মানে জানি। বাট এরকম হতে পারে মানে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম কতটার মানে যে কিছু স্টেটমেন্ট এরকম থাকবে, কে ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলতে পারো, বা আমি একে বলা হয় ম্যাজিক্যাল স্টেটমেন্ট বলি। এটা ম্যাজিক হচ্ছে একটা, যে আমরা একটা ফাংশন লিখলাম, যে ফাংশন অর্ডার অফ 1 টাইমে। ইন জেনারেল কি হয়, পুরো অ্যারেকে সার্চ না করলে কিভাবে আমি বুঝতে পারবো তার ইন্ডেক্সটা, স্বাভাবিক বোঝা যায় না। তো এটা ম্যাজিক্যাল অ্যালগরিদম, যেটা অর্ডার অফ 1 টাইমে একটা আমাকে আলটিমেটলি একটা কিটার অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আমাকে খুঁজে বার করতে, যদি কিটা পাওয়া যায় মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন যেটা পেলাম সেটা যদি ইকুয়াল টু থাকে তাহলে পাবো, নাহলে পাবো না, এরকম ব্যাপার। তাহলে এর মধ্যে কোনো লজিক নেই। যদি কেউ এর লজিক খুঁজে পায় তখন তাকে বলা হবে আমাদের জেনুইন, আমাদের ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। যতদিন এর লজিক খুঁজে না পাওয়া যাচ্ছে, এই অ্যালগরিদমটা যেটা আজকে তোমাদের দেখালাম, এটা কিন্তু এটা নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম বলতে পারো। যার মানেটা আমরা বলে দিলাম যে এই জায়গাটা, এই লাইনটা আমরা অর্ডার অফ 1-এ কাজ করবো, আর কিভাবে করবো তা আমি জানি না, অন্য কেউ হয়তো পরবর্তীকালে করতে পারে। এইটা হচ্ছে ফার্স্ট আইডিয়া বলতে পারলাম যে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম কাকে বলে। তাহলে প্রথম এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা হয়তো এই যে পলিনোমিয়াল টাইম দেখতে পাচ্ছ, এক্সপোনেনশিয়াল টাইম যে আমরা যে ক্লাসটা ডিফাইন করেছি, বা এক্সপোনেনশিয়াল টাইম টেকিং যে অ্যালগরিদম গুলো আছে, তো সেই অ্যালগরিদম গুলোর কিন্তু আমরা নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগরিদম লিখবো। আমরা কি বললাম, এই এনপি যে কথাটা, এর ফুল ফর্ম হচ্ছে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগরিদম। আমাদের এই প্রবলেমগুলো লিখতে হবে। কোনগুলো লিখতে হবে, এই যে আমি হাইলাইট করলাম, এই স্যাটিসফাইবিলিটি 0-1, এইগুলো আমরা লেখার চেষ্টা করছি। তাহলে ক্লিয়ার হচ্ছে, এই হচ্ছে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করলাম কাকে বলে। আমাদের সেকেন্ড পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার হলো, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম কি জিনিস। আর আমরা কিন্তু আমাদের, আর এমনকি নন ডিটারমিনিস্টিক কিন্তু এক্সপোনেনশিয়াল লিখলে হবে না, আমাদের লিখতে হবে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগরিদম। তাহলেই কাজটা আমাদের ফ্রুটফুল হবে, কেন এক্সপোনেনশিয়াল তো রয়েছে, আবার এক্সপোনেনশিয়াল লিখবে কেন। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। নেক্সট আমি একটা ফেমাস ডায়াগ্রাম তোমাদের দেখাবো, যেটা নর্মালি তোমরা বইতে পাও, এনপিআরপি এর। এই ধরনের একটা আমি এখানে সেট তৈরি করলাম, এটাকে বলা হয় এনপির ধরুন একটা সেট, মানে এটা এনপি ফুল ফর্ম কি, নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। তার মধ্যে আমাদের কিন্তু পি নামক একটি আমার ক্লাস রয়েছে, যাকে বলা হয় ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। পি এর ফুল ফর্ম হচ্ছে ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। এইবার প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় দেখতে পাচ্ছ যে পি হচ্ছে একটা সাবসেট অফ এনপি, এটা কিন্তু গল্পটা বলে দিয়েছে। মানে এটার মানেটা কি, কথাটা যখন বলি পি ইজ আ সাবসেট, মানে পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগরিদম অ্যাকচুয়ালি সাবসেট অফ নন পলিনোমিয়াল। কেন, ধরে নাও আমি কথার কথা বলছি, যে প্রবলেমগুলো এখন তার সলিউশন আমরা জানি না, আমি কথার কথা বললাম যে 0-1 ন্যাপস্যাক আমরা অলরেডি পড়েছি, এটা এখন নন পলিনোমিয়াল, মানে এটা এর কিন্তু কোনো পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগরিদম নেই, নন পলিনোমিয়াল টাইম টেকিং অ্যালগরিদম যেটা রয়েছে এটা বলে এক্সপোনেনশিয়াল। যদি তোমরা খুঁজে পাও তখন সেটাকে আমরা পি ক্লাসের মধ্যে বিলং করা। যে কোনো অ্যালগরিদম যে প্রবলেমগুলো আজ পলিনোমিয়াল ক্লাসে বিলং করছে, যেটা মার্জ শর্ট ধরে নাও n log n, যেটা রিসেন্টলি পাওয়া গেছে খুঁজে যদি বলতে পারো, এটা এক সময় কিন্তু মানে ইয়েস্টারডে মানে গতকাল কিন্তু এটা এনপিতে ছিল, মানে নন পলিনোমিয়াল টাইম টেকিং রিজিয়নে ছিল। আর যখনই ওর সলিউশন পাওয়া গেছে ও কিন্তু এখন পলিনোমিয়াল রিজনে চলে এসছে। তাহলে এর মধ্যে একটা আমরা কথা বলতে পারি যে গতকাল যেটা নন পলিনোমিয়াল রিজনে ছিল, যদি তার সলিউশন খুঁজে পাওয়া যায় এখন তখন পলিনোমিয়ালে চলে গেছে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেটা গতকাল ছিল সেটা আজ কিন্তু পলিনোমিয়াল রিজনে বিলং। এটি হচ্ছে সব থেকে বিউটিফুল, এই ছবিটার ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারি যে পলিনোমিয়াল যে রিজনটা, পলিনোমিয়াল টাইম টেকিং কিন্তু ইজ আ সাবসেট অফ নন পলিনোমিয়াল, বা বলতে পারো নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম ইজ আ সাবসেট। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে পি আর এনপির কথাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমরা প্রবলেমসও দেখলাম, কিভাবে আমাদের নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম দেখলাম। এবার আমরা দেখব যে ফার্স্ট পয়েন্টটা যেখানে বলেছিলাম যে আমরা যদি সলভ না করতে পারি, অ্যাটলিস্ট আমরা এই প্রবলেমগুলোর মধ্যে সিমিলারিটিস ফাইন্ড আউট করব। কি বললাম, ক্লিয়ার হয়েছে? প্রবলেমগুলোর মধ্যে সিমিলারিটিস ফাইন্ড আউট করবো। তাই সেই সূত্রে আমরা দেখবো কিভাবে সিমিলারিটিস ফাইন্ড আউট করতে হয়। তো প্রথমে আমরা যখনই কোনো সিমিলারিটিস তৈরি করতে হবে তার আগে আমাদের একটা বেস প্রবলেম আছে, মানে এই সব জনারের সব থেকে বড় বেস প্রবলেম হচ্ছে স্যাটিসফাইডেবিলিটি প্রবলেম।
স্যাটিসফাইবিলিটি প্রবলেম কি বলছে প্রথমে দেখাবো। তো আলটিমেটলি আমাকে রিলেট করতে হবে যে কোনো প্রবলেমকে, বা বলতে পারো সিমিলারিটিস আমাদের বার করতে হবে এই স্যাটিসফাইবিলিটি প্রবলেমের সাথে। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে, কথাটা যদি না ক্লিয়ার হয় এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তো স্যাটিসফাইবিলিটি প্রবলেম কি বলছে, এটা কিন্তু একটা সিএনএফ প্রবলেম, যে আমরা যে বুলিয়ান লজিকের উপর কাজ করেছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিএনএফ ফর্মুলা, যেটা আমাদের টুটোলজি, এই যে মোটামুটি আমাদের এই ফর্মুলাস গুলো আমাদের থাকে। এটা ধরে নাও একটা সিএনএফ কনসেপ্টের ফর্মুলা, মানে প্রবলেম, যেখানে ধরে নাও আমি এটা ধরলাম আমাদের তিনটে বুলিয়ান ভেরিয়েবল আছে, এটাকে বললাম B1, B2 আর B3, তিনটে বুলিয়ান ভেরিয়েবল রয়েছে। আর আমাদের একটা ফর্মুলা রয়েছে, ধরে নাও সিএনএফ, যে ফর্মুলাটা আমি এক্ষুনি উপরে লিখেছি, সিএনএফ আমাদের যে বেসিক ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্সে তোমরা পড়েছো সিএনএফ গল্পটা কি জিনিস। তো সেই সূত্রে দাঁড়িয়ে সিএনএফ একটা ফর্মুলা আমি রাখলাম, ধরে না একটা সিম্পল কথায় যে B1, জাস্ট একটা এক্সাম্পল ফর্মুলা আমি রেখেছি B1 এ অর অ্যান্ড দিয়ে, ঠিক আছে, একটা টুটোলজিক্যাল ফর্মুলা রেখেছি। তো আমাদের বলতে হবে যে কোন কোন এই যে বাইনারি ভ্যালুগুলোর রেসপেক্টে এই ফর্মুলাটা সাকসেসফুলি ট্রু আসছে। তার মানে গল্পটা কি, আমাদের তিনটে ভেরিয়েবল আছে যেরকম দেখতে পাচ্ছ, এই B1, B2, B3। তাহলে আমাদের আলটিমেটলি কম্বিনেশন যদি করি কি কি হবে, 0 0 0 কম্বিনেশন হতে পারে, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 1 0, সরি এটা 1 0 1 হবে, এটা 1 1 0 হবে, এটা 1 1 1। আলটিমেটলি এই তিনটে ভেরিয়েবলের মধ্যে আমাদের কতগুলো কম্বিনেশন হতে পারে, আমাদের 2 to the power 3, মানে 8টা কম্বিনেশন, তিনটে ভেরিয়েবল মানে 2 to the power 3, 8টা কম্বিনেশন আমাকে ট্রাই করে দেখতে হবে কোন কম্বিনেশনের জন্য আমাদের এই যে ফর্মুলাটা ট্রু আসছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি স্যাটিসফাইবিলিটি প্রবলেম বলছে। তাহলে আমাদের যদি এখানে বুলিয়ান ভেরিয়েবলটাকে আমরা বাড়িয়ে দিয়ে n করে দিই, তাহলে আলটিমেটলি আমাদের সময় লাগছে 2 to the power n। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে বেসিক অফ এই প্রবলেমটা বলছে। তো এটা হচ্ছে আমাদের বেস প্রবলেম। তো আলটিমেটলি আমাদের কি করতে হবে, রিলেট করতে হবে যে এইটা আমাদের আদার্স যে প্রবলেমগুলো রয়েছে সে ডাইরেক্টলি কিভাবে স্যাটিসফাইবিলিটি প্রবলেমের সাথে রিলেট করছে, বা এদের মধ্যে কি সিমিলারিটিস আমাকে কিন্তু দেখাতে হবে। তো দেখানোর অনেক কিছু, অনেক রকম পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতি নিয়ে এই লেকচারে কথা বলবো না। আন্ডারস্ট্যান্ডিং যেহেতু নিচ্ছি আমরা বেসিক এনপি হার্ডস আর এনপি কমপ্লিটস এর ব্যাপারে, তো তোমরা চাইলে এটা স্টেট পেস্ট্রিও বানাতে পারো। যেরকম ধরো না এটা হচ্ছে ইনিশিয়াল, তারপরে ধরে নাও এখানে দুটো হতে পারে, মানে আমি ধরো লিখলাম যেহেতু B1 এর ভ্যালু ধরে নাও 1 হতে পারে, বা B1 এর ভ্যালু আমার এটা B1 আছে, ঠিক আছে, B1 এর ভ্যালু বা 0 হতে পারে, ধরে নাও কথা বলছি 0 বা 1। এবার তারপরে কি হতে পারে, এখানে আরো দুটো আমরা স্টেট তৈরি করলাম, ধরে নাও এই জায়গাটা এরকম। এবার হচ্ছে B2 হয়ে গেল, ধরে নাও এভাবে আমরা স্টেট পেস্ট্রি ডিজাইন করি। তাহলে B2 এর ভ্যালু হয় এখানে 0 হতে পারে, বা B2 এর ভ্যালু হয় এখানে 1 হতে পারে। সেম এই যদি B1 এর ভ্যালু 0 হয়, তাহলে হয় এখানে B2 এর ভ্যালু হয়তো তোমার এখানে 0, বা B2 এর ভ্যালু এখানে ধরে নাও 1। এইভাবে আমরা স্টেট পেস ট্রিটাকে আরো তলায় হিসাব মতন দুটো করে নোট প্রত্যেকটা রেসপেক্টে হবে। এবার এটা প্রথমটা B1 এর লেভেল গেল, তারপর এটা B2 এর লেভেল গেল, তারপর এটা কিন্তু B3 এর লেভেল চললো, ঠিক আছে। এটা B3 এর লেভেল ধরে নাও হয় এখানে 0 হবে 1 হবে, বা 0 হবে 1 হবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এই এক একটা পাথ ধরে নাও যে দেখছো, ধরে নাও এই পাথটা, এখানে এই পাথটা কিন্তু একটা সলিউশন দেখাচ্ছে। এখানে B1 এর ভ্যালু 1, এখানে 1, এখানে 1। তাহলে ধরে নাও এই যদি পাথটা যদি তোমরা নাও, তাহলে 1 0 0। তাহলে আলটিমেটলি আমরা সেম জিনিসটা কিন্তু স্টেট স্পেস দিয়ে ট্রিতেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছে। তাহলে আমরা বুঝতে পারলাম বেসিক স্যাটিসফাইবিলিটি প্রবলেমটা কি জিনিস। এবার আমরা সেম জিনিসটাই আমরা চেষ্টা করব ন্যাপস্যাক দিয়ে আদৌ এটাকে আমরা রিলেট করাতে পারি কিনা, বা আমরা সিমিলারিটিস দেখাতে পারি কিনা। চলো প্রবলেমটা দেখলেই বুঝে যাবো কিভাবে ন্যাপস্যাক কি বলছে। অলরেডি আমরা জানি ন্যাপস্যাক প্রবলেম কি জিনিস, বাট তাও যে স্যাটিসফাইবিলিটি প্রবলেমটা যে গল্পটা রয়েছে 2 to the power n সময় লাগছে, আমরা একটা স্টেট পেস্ট্রি ডিজাইন করলাম দেখলে। তো এই জিনিসটা কিন্তু আমরা 01 ন্যাপস্যাকও কি সেম জিনিসটা আনতে পারবো, চলো দেখি। ধরে নাও আমরা ন্যাপস্যাকের একটা ইনস্টেন্স নিয়েছি, যেখানে প্রফিট বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ P। এর তিনটে আমাদের আইটেমস রয়েছে, তিনটে আইটেমস এর এম এর ভ্যালু 3 রয়েছে, তিনটে আইটেমস এর প্রফিট বলে দেওয়া রয়েছে, এখানে ওয়েট কি বলে দেওয়া রয়েছে, তিনটে আইটেমের ওয়েট বলে দেওয়া রয়েছে, এবং ব্যাগের ম্যাক্সিমাম ওয়েট বলে দেওয়া রয়েছে এম এর ভ্যালু 8। এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের সলিউশন যে অ্যারেটা ধরে নাও, আমাদের সলিউশন যে নিয়ে আসতে হবে, ধরে নাও সেটা বি ধরলাম বা রেজাল্টেড, যেখানে আমাদের এই তিনটে ওয়েটের মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে আদৌ সেই তিনটে নেবো কিনা। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ধরুন এটাকে আমি B1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, B2 এবং ধরুন B3, মানে তিনটে যে আইটেম গুলোকে B1 B2 B3 কে হয় এটা নিতে পারি বা নিতে না পারি, হয় এটা নিতে পারি বা না পারি, হয় এটা নিতে পারি বা না পারি। তাহলে আলটিমেটলি ভেবে দেখো কি আমাদের তিনটে আমাদের আইটেম আছে, ধরুন আমি লিখলাম B1 B2 B3, তিনটে আইটেম। তার আমাদের ন্যাপস্যাক কি বলে, আমাদের আলটিমেটলি আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আমাদের সবগুলো আইটেমের কম্বিনেশন নিয়ে দেখবো ম্যাক্সিমাম প্রফিট কোনটাই দিচ্ছে। মানে আমি যদি ব্যাগে নিতে পারি, আর কনস্ট্যান্ট কি বলে দেওয়া আছে, ব্যাগের ভ্যালু এম এর ইকুয়াল টু 8,
আমি ন্যাপস্যাক 01 ন্যাপস্যাক আমার লেকচারে রয়েছে ইন ডেপথ, তোমরা ওখানে গিয়েও দেখতে পারো যদি মনে হয় এটা পুরো জিনিসটা দেখতে চাও। বাট আমি এখান থেকে ওভারভিউ তোমাদের দিলাম যে আলটিমেটলি ব্যাগের ওয়েট হচ্ছে 8। আমাদের তিনটে যে আইটেম আছে B1 B2 B3, তিনটেকে আমাদের ওই ব্যাগের মধ্যে পুট করতে হবে। যদি এমনভাবে পুট করতে হবে যে ওয়েট এম এর থেকে কম হবে ব্যাগের ওয়েট, আর আলটিমেটলি ইকুয়াল হতে পারে, কম বা ইকুয়াল, বা আলটিমেটলি প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তাহলে কি হতে পারে, আমাদের রেজাল্টেন্ট সেটটা কি তৈরি হবে, যে আদৌ নেবো কি নেবো না, আমাদের যে আইটেমগুলো নেবো কি নেবো না। তাহলে তিনটেকেই 0 করে দাও, তাহলে তিনটেই নিচ্ছি না। তো এইভাবে আমাদের কম্বিনেশন জেনারেট হতে পারে, যেরকমভাবে আমরা সেম কিন্তু স্যাটিসফাইবিলিটিতেও আমরা এরকমই জেনারেট করেছিলাম। দেখো এরকমই তো কম্বিনেশন হবে, আমরা নেবো কি নেবো না, তিনটে ভেরিয়েবল, তাহলে আলটিমেটলি কতগুলো কম্বিনেশন হবে, আলটিমেটলি 2^3 মানে 8টা কম্বিনেশন। যদি এখানে আলটিমেটলি আইটেমস যদি এন খানা হয়, যদি এন খানা কি হয় আইটেমস হয়, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, তাহলে আমাদের সেই আলটিমেটলি 2^n খানা কম্বিনেশনই কিন্তু চেক করতে হচ্ছে। তাহলে আলটিমেটলি তাহলে আমরা সিমিলারিটিস প্রুফ করলাম। তো সেম জিনিসটা আমরা কিন্তু ওই আগে যে ট্রিটাই গেছিলাম সেই ট্রিটাই কিন্তু আমরা এইভাবে করতে পারি। এইভাবে করলাম, ধরে নাও যে B1 যে আইটেমটা সেটা নিতে পারি বা এখানে না নিতে পারি, 0 নেবো না আর 1 নেবো, সেরকম আমাদের B2-র একটা এরকম লেভেল হবে। তাহলে স্টেট পেজ থেকে টি দিয়ে আমরা ন্যাপস্যাকের প্রবলেমটাও কিন্তু সেমভাবে জেনারেট করতে পারি, নয় 0 হবে, নয় এখানে B2-র ভ্যালু, নয় এখানে 1 হবে, সেম এখানে 0 লিখে দিয়েছি। এইভাবে আমরা করতে পারি। এবার তারপর আমরা থার্ড লেভেলটা এইভাবে থাকবে, মানে সেম প্রবলেমটা দেখো আমরা কিন্তু যে স্যাটিসফাইবিলিটি প্রবলেমটা যেটা ছিল সেটাকে বেস প্রবলেম ধরে আমাদের সিমিলারিটিস খুঁজে বার করছি। আলটিমেটলি যদি আমরা এই স্টেট পেস ট্রিটা এখন দেখি, দেখো না মানে B3 ভ্যালু 0, এখানে 1, আমি আর B3 লিখবো না, 0 1 করে লিখে দিচ্ছি। তো সেই সূত্রে এখন তোমরা এই আলটিমেটলি স্টেট পেস ট্রিটা দেখে বুঝতে পারছো এটা আদৌ স্যাটিসফাইবিলিটি প্রবলেমের না ন্যাপস্যাকের প্রবলেম। তাহলে আলটিমেটলি এটাই আমাদের কথাটা বলতে চেয়েছিলাম, জাস্ট এই বোঝানোর জন্য যে আলটিমেটলি আমাদের কিন্তু এই জিনিসটাকে বার করতে হবে যে এই যে প্রবলেমগুলোর মধ্যে সিমিলারিটিস বলতে পারো, বা রিলেশনশিপ বলতে পারো, বা অ্যাসোসিয়েশন বলতে পারো, যেটা তোমাদের মনে হয় বলো, যেটা সম্পর্কটা যেটা একটা যদি সলভ করে তাহলে বাদ বাকিটাও সলভ হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল প্রবলেমের ওপর কিন্তু কেউ সলভ করতে হবে না, মানে প্রত্যেকটি প্রবলেম ধরে ধরে আমরা ইন্ডিভিজুয়াল সলভ করবো এরকম না। আলটিমেটলি এখান থেকে আমরা কি করছি, আমরা রিলেশনশিপ কিন্তু খুঁজে পাচ্ছি। তাহলে এখান থেকে মোটামুটি এটা দেখালাম যে কিভাবে আমরা রিলেশনশিপ করার টেকনিক আলাদা আছে, বাট অ্যাপ্রোপ্রিয়েট যে মেথডটা আমরা অবভিয়াসলি ডিসকাস করবো। তো তার আগে আমি একটা আইডিয়া দিলাম যে গল্পটা কি জিনিস, কি হচ্ছে না কি হচ্ছে। নেক্সট আমরা ডিসকাস করবো। এবার বেসিকটা তো আইডিয়া হয়ে গেল, যে আমরা বুঝে গেলাম যে দুটো আমাদের মেইন পার্ট ছিল যেখানে কথা বলার। যেখানে প্রথম পার্টটা ছিল আমাদের, যদি আমরা এই যে এক্সপোনেনশিয়াল টাইম টেকিং অ্যালগরিদমগুলোর সলভ না করতে পারি, তাহলে হয় তাদের মধ্যে সম্পর্ক আমরা রিলেশন দেখাবো, যে প্রত্যেকটা প্রবলেম কিন্তু একটা রিলেটেড টু ইচ আদার কোনো একটা সিনারিওতে, এটা আমাদের দেখাতে হবে। বা সেকেন্ড কি বলেছিলাম, এদের আমরা নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম লেখার কথা বলেছিলাম। তো দুটো আমাদের পয়েন্ট কিন্তু ডিসকাস করে নিয়েছে। এইবার আমি কথায় চলে আসবো যে আমাদের যে কথাটা এখন আমরা বলি এনপি হার্ড এর ফুল ফর্মটা কি, প্রথমে এটাকে লিখি, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। এনপি হার্ড এর ফুল ফর্ম হচ্ছে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইপ হার্ড অ্যালগরিদম, ঠিক আছে। পাশে লিখে দিয়েছি এনপি হার্ড এর ফুল ফর্ম কি, হার্ড মানে সিম্পল যদি আমরা বলি ওটা হার্ড প্রবলেম বলতে পারো, বা বলতে পারো সিম্পল কথায়। আমি যদি এটা ভেঙে বলি তাহলে আমরা সিম্পল কথায় বলছি এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইপ হার্ড অ্যালগরিদম বলতে পারি। তো ধরে নাও আমরা হাইপোথেটিক্যালি ধরলাম যে স্যাটিসফাইবিলিটি যে প্রবলেমটা রয়েছে এটা কিন্তু একটা এনপি হার্ড প্রবলেম, ঠিক আছে। আর বাকিগুলোকে আমি ধরছি হচ্ছে নর্মালি হচ্ছে হার্ড প্রবলেম। অবভিয়াসলি এগুলো কিন্তু হার্ড প্রবলেম। হার্ড কথাটার মানে কি, শক্ত, বাংলা ভাষায় বলছি শক্ত, আর আলাদা কিছু ব্যাপার নেই। এটা ক্লাসের নাম দিয়েছি, এটা কিন্তু এক ধরনের ক্লাস। এটা কি, একটা ক্লাস বললাম, যেমন ক্লাস তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়ো, এটা ওয়ান কাইন্ড অফ ক্লাস, প্রবলেমের ক্লাসের নাম, ঠিক আছে। এটা এমন কিছু আহামরি জিনিসটা, ঠিক আছে, এটা নিয়ে অত ভাবার বিষয় নেই। এটা সিম্পল একটা ক্লাসের কথা বলছে। তো সেই সূত্রে গেলে স্যাটিসফাইবিলিটি প্রবলেমকে আমি ধরলাম ইট ইজ অফ এনপি হার্ড ক্লাসে বিলং করে, আমি ধরে নিলাম, জাস্ট অ্যাজিউম করলাম। অবভিয়াসলি এটা প্রমাণ করাও রয়েছে, ইট ইজ বিলঙ্গিং টু এনপি হার্ড প্রবলেম, এটাকে বেস প্রবলেম যেহেতু বলছি, আর বাকিগুলো আমাদের ধরে নাও কোনোভাবে আমাদের হার্ড প্রবলেম বলে আমি ডিনোট করেছি। এইবার কি আসছে, এবার এটা আমরা যদি কোনোভাবে প্রুফ করতে পারি যে স্যাটিসফাইবিলিটি প্রবলেম থেকে কোনো একটি প্রবলেমে আমরা রিডিউস করতে পারি, ধরুন 01 ন্যাপস্যাকের কথা বলছি, ঠিক আছে। রিডাকশন জিনিসটা কি জিনিস একটু কথা বলবো। রিডিউস বা রিডাকশন কথাটা মানে ধরে নাও স্যাটিসফাইবিলিটি কোনো একটি, ধরে নাও ইনস্টেন্স, বা বলতে পারো কোনো একটি আমরা এক্সাম্পল নিলাম, সিম্পল কথা আমি ইনস্টেন্সই ধরছি, সেখান থেকে যদি কোনোভাবে আমরা 01 ন্যাপস্যাকের
ইনস্ট্যান্সে কনভার্ট করতে পারি বাই দ্য টাইম পলিনোমিয়াল টাইমে আমি যদি এটা করতে পারি, পলিনোমিয়াল টাইমে কনভার্ট করতে পারি, তার মানে সেখানে যদি ন্যাপস্যাকের যে ইনস্ট্যান্সে কনভার্ট করলাম এটাকে যদি আমি পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই স্যাটিসফাইবিলিটি প্রবলেমের যে ইনস্ট্যান্সটাও কিন্তু আমরা পলিনোমিয়াল টাইমে সলভ করবো। এটাকে আরো খুলে বলছি সিম্পল কথায়, যদি জিনিসটা শুনতে আরো টাফ লাগে আমি সিম্পল করে বলছি। ধরে নাও তোমরা যদি কোনো একটি প্রবলেম থেকে কোনো একটি প্রবলেমে কনভার্ট করতে পারো, সিম্পল যে ডেফিনেশন ওয়াইজ যদি কথা বলি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো ডেফিনেশনটা বেসিক বলছে, যেটা রিডাকশন বা রিডিউসিবিলিটি যেটা বলে, দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং one problem to another in such a way that solving a problem provide a solution of the original problem. Basic definition যদি কথা বলি, তার মানে গল্পটা হচ্ছে আমি একটা প্রবলেম ছিল সেখান থেকে আমি এমন একটি প্রবলেমে ট্রান্সফর্ম করলাম, এটা কিন্তু পলিনোমিয়াল টাইমে করলাম, সেটা যেগুলো আমি ইনস্ট্যান্স বোঝাচ্ছি। ইনস্ট্যান্স মানে কোনো একটি তার এক্সাম্পল হতে পারে, তার কোনো পার্ট হতে পারে, আমরা কনভার্ট করলাম। তাহলে আমি যদি এই প্রবলেমটা যাতে কনভার্ট করেছি এই প্রবলেমটাকে যদি আমি কোনোভাবে সলভ করতে পারি পলিনোমিয়াল টাইমে, তাহলে কিন্তু আমরা অরিজিনাল প্রবলেমটারও কিন্তু পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা, একে বলে রিডাকশন। পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় হোয়াট ইজ রিডাকশন, তো তোমরা এই ডেফিনেশন যেটা বললাম পজ করে তোমরা লিখতে পারো। প্লাস আরেকটা কথাও বলে দিই, আমি যে কথাগুলো বলছি তার পুরো একটা নোটস কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওখানে যদি তোমরা যাও এর পুরো একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পড়ে পরীক্ষার জন্য ভালো করে পরীক্ষা দিতে পারবে। তো এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললাম। আর এই যে রিডাকশনের একটা কিন্তু ট্রানজিটিভ প্রপার্টি আছে। কি ট্রানজিটিভ প্রপার্টি বলে দিই, ধরে নাও এই যে স্যাটিসফাইডেবল প্রবলেমকে যদি রিডিউস করা যায় 0-1 ন্যাপস্যাকে, তাহলে 0-1 ন্যাপস্যাক, আমি যদি সিম্পল কথা বলি, 0-1 ন্যাপস্যাক থেকে 0-1 ন্যাপস্যাককেও যদি ধরে নাও রিডিউস করছি, আমি ধরে নাও সাম অফ সাবসেটে আমি রিডিউস করেছি, মানে তো তার কোনো একটি ইনস্ট্যান্স রয়েছে সেখান থেকে আমরা সাম অফ সাবসেটে আমরা রিডিউস করতে পেরেছি, ঠিক আছে। এইবার বলছি দেখো স্যাটিসফাইবিলিটি প্রবলেম কিন্তু এনপি হার্ড প্রবলেম, যেটা উপরে আমি লিখে দিয়েছি। তো যদি স্যাটিসফাইবিলিটিকে যদি রিডিউস করে, যদি স্যাটিসফাইবিলিটি থেকে যদি রিডিউস করে আমি 0-1 ন্যাপস্যাকে নিয়ে আসতে পারি, তাহলে সেটাকে এই 0-1 ন্যাপস্যাককেও আমরা এনপি হার্ড কিন্তু বলে ওই ক্লাসে বিলং করাতে পারি। মানে কোনো না কোনোভাবে আমি যদি বোঝাতে পারি বা প্রুফ করতে পারি যে স্যাটিসফাইবিলিটি প্রবলেম থেকে রিডিউস করে আমি এই 0-1 ন্যাপস্যাক প্রবলেমে এসেছি, যেটা এক্ষুনি একটা ছবি দেখিয়ে তোমাদের এক্ষুনি এর আগে দেখালাম যে আমরা দুটো প্রবলেম সিমিলার, এই সিমিলারিটিসটা বা রিডাকশন করে যে এটা প্রুফ, আমি তো সিমিলারিটি ওইভাবে ছবি দেখে তো বলতে পারবো না, এটা প্রমাণ করতে হবে। এই প্রমাণটা হয়তো এই লেকচারে আমি বলছি না, বাট বোঝানোর জন্য বলছি যে তোমাকে কোনোভাবে প্রমাণ করতে হবে রিডাকশন টেকনিক দিয়ে, যে ভাই আমি এই প্রবলেম থেকে এই প্রবলেমে রিডিউস করে আনলাম, তাহলে আমি তাকেও কিন্তু আমি এনপি হার্ড ক্লাসে বিলং করাতে পারবো। সেরকম আমি যদি ন্যাপস্যাক 0-1 থেকে কোনোভাবে রিডিউস করে যদি আমি সাম অফ সাবসেটের কোনো একটা ইনস্ট্যান্সে আসতে পারি, তাহলে আমি কিন্তু ন্যাপস্যাক 0-1 যদি এনপি হার্ড বলে দিয়েছি, কিন্তু আমরা এই ট্রানজিটিভ প্রপার্টিটাই বুঝছি যে যদি স্যাটিসফাইবিলিটি থেকে ন্যাপস্যাক 0-1 যদি রিডিউস করা যায়, যদি এটা এনপি হার্ড হয়, তাহলে তখন সাম অফ সাবসেটও যদি রিডিউস করে 0-1 ন্যাপস্যাককে, তাহলে এটাকেও কিন্তু আমরা এনপি হার্ড বলে কিন্তু এটাকে আমরা বুঝবো। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে আমরা পেলাম যে কোনটা আমাদের ট্রানজিটিভ প্রপার্টিটা কি বিলং করছে। এবার আমরা এখান থেকে একটা জেনারেল সিনারিও নেবো, যে যদি ধরে নাও স্যাটিসফাইবিলিটি প্রবলেম, যদি কোনো একটি প্রবলেম ধরে নাও পি কে আমার রিডিউস হচ্ছে, তার মানে কি স্যাটিসফাইবিলিটি প্রবলেম কিন্তু আমার এনপি হার্ড ক্লাস থেকে বিলং করে। তো সেই সূত্রে গেলে তাহলে পি যে প্রবলেমটা আমি রিডিউস করে করলো, মানে স্যাটিসফাইবিলিটির কোনো একটি ইনস্ট্যান্স থেকে আমি পি প্রবলেমটাকে রিডিউস করে আনতে পেরেছি, তাহলে সেটাকেও বলবো আমি এনপি হার্ড বলে দেবো, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে, এইটুকু তো ক্লিয়ার হলো এনপি হার্ড জিনিসটাকে এটা ক্লাস, ভালো কথা। এইবার দেখো স্যাটিসফাইবিলিটি প্রবলেমের কিন্তু একটা নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম আছে। এনপির ফুল ফর্ম আমরা অলরেডি কিন্তু আগে জানতাম, নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম আছে। তার মানে যার যে এনপি হার্ড ক্লাসে বিলং করে আর যার নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম আছে, যদি এরকম কোনো ব্যাপার থাকে তখন সে কিন্তু আমরা এনপি কমপ্লিট ক্লাসে ফেলে দিই, ঠিক আছে। কি বললাম ক্লিয়ার হয়েছে? যে অ্যালগরিদমটা এনপি হার্ড ক্লাসে বিলং করছে এবং তার নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদমও আছে, এক্সিস্ট করছে, তখন তাকে আমরা এনপি কমপ্লিট ক্লাসে কিন্তু ফেলে দিই। তো সেরকম তুমি যে প্রবলেমটাকে আমরা স্যাটিসফাইবিলিটির কোনো ইনস্ট্যান্স ধরে নাও I1, সে কোনোভাবে তাকে ইনস্ট্যান্সটাকে রিডিউস করে কোনোভাবে এই তোমার প্রবলেম যে পি ধরে নাও সেই প্রবলেমের ইনস্ট্যান্সে নিয়ে আসতে পেরেছো, তার মানে সেটা এনপি হার্ড ক্লাসে বিলং করছে। ক্লিয়ার হয়ে গেছে তার ক্লাসটা কি? এনপি হার্ড ক্লাস।
এবার এই এনপি হার্ট ক্লাসে আসার পর তুমি যদি এর নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম এখানে লিখে দাও, তাহলে তোমার এই প্রবলেমটা কোন ক্লাসে পৌঁছাবে? এনপি কমপ্লিট ক্লাসে পৌঁছে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে তোমার রিসার্চ কিন্তু কমপ্লিট, মানে কি, তোমার রিসার্চ কিন্তু একদম কমপ্লিট, পিএইচডি ডিগ্রি পেতে কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখান থেকে আমরা একটা ছবিতে চলে যাব, খুব পপুলার ছবি। এই ছবিটা নিয়ে অনেকটা কথা বলবো। এই দেখতে পাচ্ছ, এই যে সার্কেলটা ড্র করলাম, এটাকে ধরে নাও এনপি হার্ট। ঠিক আছে, ভালো কথা। এবার এনপি হার্টের মধ্যে কোনগুলো? ধরে নাও আমি স্যাটিসফাইড যে প্রবলেমটা রয়েছে সেটা আমরা এনপি হার্ট ক্লাসে বিলং করছি। এবার ধরে নাও স্যাটিসফাইড থেকে আমরা ন্যাপস্যাকের আমরা কোনোভাবে রিডিউস করে আনতে পেরেছি বা তাদের সম্পর্ক আমি প্রমাণ করতে পেরেছি, তাহলে ন্যাপস্যাক 01 ন্যাপস্যাকও কিন্তু আমাদের এই এনপি হার্ট ক্লাসের বিলং করছে। ধরুন সাম অফ সাবসেটকেও কোনোভাবে আমি প্রমাণ করতে পেরেছি। তাহলে যে কোনো প্রবলেম যদি আমরা এই স্যাটিসফাইবিলিটি যে প্রবলেমটা রয়েছে ওর সঙ্গে যদি সিমিলারিটিস বা তাদের সম্পর্ক বা রিডিউস করতে পারি, এই কথাগুলো যেগুলো বলছি কোনোভাবে যদি করতে পারি, প্রমাণ করতে পারি যে এর মতনই এটা, তাহলে কিন্তু আমরা এই এনপি হার্ট ক্লাসে ওকে আমরা ফেলে দেবো। তাহলে আমি সাম অফ সাবসেটকেও রাখলাম, এস অফ এস মানে সাম অফ সাবসেট। এইবার আমাদের আরেকটা ছবি আমরা অলরেডি জানতাম যাকে বলা হয় এনপি আর পিএ। তাহলে এনপি, ভালো কথা। এবার প্রশ্নটা কি ভালো করে ক্লিয়ার করো। এনপি মানে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। এবার দেখো, যেই প্রবলেমগুলো এনপি হার্ট ক্লাসে বিলং করছে এবং যেই প্রবলেমগুলোর তোমার নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম আছে, তারা তাহলে তাদের ইন্টারসেকশনে বিলং করবে। তাহলে আমি এখান থেকে এটা মুছে দিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে ইন্টারসেকশন রিজিয়নটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এনপি কমপ্লিট রিজিয়ন বলা হয়। তাহলে সিম্পল এখান থেকে ডায়াগ্রামটা ক্লিয়ার করে দিলাম। যদি আলটিমেটলি যে কোনো প্রবলেম যদি স্যাটিসফাইবিলিটি যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমরা যদি প্রমাণ করতে পারি যে এর মতনই প্রবলেম, সিম্পল বাংলা ভাষায় বলছি, এর মতনই প্রবলেম যদি প্রমাণ করতে পারি, তাহলে সেটাকে এনপি হার্ট ক্লাস বলা হবে। এবং সেই প্রবলেমটার যদি আমি নন ডিটারমিনিস্টিক টাইম অ্যালগরিদম যদি লিখতে পারি, তখন সেটাকে বলা হবে এনপি কমপ্লিট বলা হবে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এই পুরো টপিকটার। আর এখানে তো এনপির মধ্যে জানো যে আমাদের একটা পি রয়েছে, তার সাবসেট। বাট আমরা ভাবি যে একটা সময় এরকম আসবে যে আমাদের পিটা আস্তে আস্তে বড় হতে থাকবে, এইভাবে আস্তে আস্তে কোনোভাবে বড় হতে থাকবে, মানে তার এরিয়াটা কোনোভাবে বড় হতে থাকবে। কেন বড় হবে? আলটিমেটলি আমরা ভাবি যে যেটা আমরা আজ নন ডিটারমিনিস্টিক লিখছি সেটা হয়তো একটা সময় গিয়ে তার সলিউশন আমরা খুঁজে পাবো। ঠিক আছে, মানে পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম আমরা পরবর্তী একটা সময় আসবে, মানে আমি আজ তো নন ডিটারমিনিস্টিক একটা অ্যালগরিদম লিখে দিলাম, তাহলে আমি ধরে নিলাম কোনো একটা সময় আসবে যেখানে আমার এই নন ডিটারমিনিস্টিকের একটা ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম কিন্তু আসবে, কেউ হয়তো খুঁজে বার করবে। তো এটাই কিন্তু কুকস থিওরেম কিন্তু এখানে গল্প বলেছিল, পরীক্ষায় দেয় কুকস থিওরেম বলে। তো কুকস কি বলে গেছে যে আমাদের পি ইজ আ সাবসেট, যেটাকে ইকুয়ালও বলতে পারে, হতে পারে ইকুয়ালও হতে পারে, আমরা জানি না কতটা আছে। এটাই বলে গেছিল যে পি ইজ ইকুয়াল টু এনপি, এটা কুকস বলে গেছে। কুকসের থিওরেম কি ইন্ডিপেন্ডেন্ট আমরা বলবো, কি বলতে চেয়েছে, এই দুটো কথার মানে কি, যে আমরা ভাবছি যে একটা সময় এরকম আসবে যেখানে আমাদের সব যে নন ডিটারমিনিস্টিক যে অ্যালগরিদম গুলোর আমরা সলিউশন খুঁজে পাবো আর সেটা আমাদের পলিনোমিয়াল টাইমে কনভার্ট করতে পারবো। তাহলে আলটিমেটলি এটা বাড়তে বাড়তে কি হয়ে যাবে, এই পলিনোমিয়ালের যে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটা, এটা বাড়তে বাড়তে কিন্তু আমাদের একদম ইকুয়াল হয়ে যাবে। এটা এই যে ভাবনাটা, এটা ভাবনাটা কি আদৌ ঠিক? বড় প্রশ্ন কিন্তু নিজেদের মধ্যে করতে হবে, এই ভাবনাটা কি আদৌ ঠিক? যদি এটা না হয়, আমরা তো ভেবে কাজ করছি যে আজ আমরা নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম করে আমরা পিএইচডি ডিগ্রি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, যারা জিআরএফ পাচ্ছ তারা মোটামুটি 40-50 হাজার টাকা করে মোটামুটি তারা মাস গেলে পয়সা নিয়ে নিচ্ছে 5 বছরের জন্য। কিন্তু আদৌ 5 বছর পরে গিয়ে দেখা গেল, মানে 5 বছর না, 10 বছর 15 বছর পরে এরকম কোনো গল্পই আসলো না, যেখানে কখনো কেউ প্রুভই করতে পারলো না যে আদৌ এটার কোনো ডিটারমিনিস্টিক অ্যালগরিদম আসবে। এটা তো কখনো আমরা জানি না, আমরা ভাবছি যে কেউ করবে, যে কে করবে কেউ তো জানি না। ঠিক আছে, আর এই যে আমরা যে বলছি পি ইজ ইকুয়াল টু এনপি, তার কথাটার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের সলিউশন আছে, অলরেডি সলিউশন আছে, বাট আমাদের ওটাকে খুঁজে বার করতে হবে, মানে আমাকে ইনভেন্ট করতে হবে না। দুটোর মধ্যে পার্থক্য আছে। খুঁজে বার করা মানে কোথাও একটা রয়েছে ধরে নাও, সেটা খুঁজে বার করবো সলিউশনটা, আর আমাকে আবিষ্কার করবো, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই যে গল্পটা পি ইজ ইকুয়াল টু এনপি যখনই আমরা লিখি, তার মানে আমরা ভেবে নিচ্ছি যে যেসব অ্যালগরিদম গুলো আজ নন ডিটারমিনিস্টিক রিজিনে রয়েছে তার অলরেডি সলিউশন রয়েছে, আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এখান থেকেই কুকস একটা কথা বলছে, এই যে আমরা রিসার্চ যে করছি নন ডিটারমিনিস্টিক লিখে আমরা
একটা ডিগ্রি নিয়ে বেরিয়ে যাচ্ছি, পিএইচডি ডিগ্রি নিয়ে বা রিসার্চ কমপ্লিট বলে দিচ্ছি, তো সেখান থেকে বড় প্রশ্ন এখান থেকে কি আসবে, যে আমাদের এই কথাটাই ভাবতে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে যে আদৌ কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেই কারণেই কুকস একটা কথা বলে গেছে, যদি আমরা এই যে পলিনোমিয়াল যে রিজনটা আমি এখান থেকে মুছে দিলাম, বলছে যদি স্যাটিসফাইডেবল যে প্রবলেমটা, তোমার স্যাটিসফাইবিলিটি প্রবলেমটা দেখালাম, এটা যদি এই যে স্যাটিসফাইবিলিটি প্রবলেম যদি আমার পিতে লাই করে, মানে আমি যদি স্যাটিসফাইবিলিটি প্রবলেমের যদি পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম লিখতে পারি, মানে আবিষ্কার করতে পারি, বলতে পারো আবিষ্কার না, মানে খুঁজে বার করতে পারি বা রিসার্চ করে বার করলাম, তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো আমরা যে রিসার্চটা করছি এগুলো একদম ঠিক। এটাই আমাদের কুকস বলে গেছে। কুকস কিন্তু প্রুফ করে দিয়ে যায়নি, একদম প্রুফ করে দিয়ে যায়নি, এটা ও বলে গেছে যদি আমরা প্রমাণ করতে পারি। কি করতে পারি? এই যে আঁকাটা ফের আঁকলাম, এটা কিন্তু আগের আঁকাটা নর্মাল ছিল, এটা আমি মুছে যে ফের আঁকলাম, ও যদি প্রমাণ করতে পারি যে আমাদের স্যাটিসফাইবিলিটি প্রবলেম আমাদের পি রিজনে লাই করছে, পি মানে হচ্ছে আমি যদি তাহলে বেসিক বাংলা ভাষায় বলতে স্যাটিসফাইবিলিটি প্রবলেমের যদি আমি পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম খুঁজে বার করতে পারি, কেউ যদি বার করতে পারে, তাহলে সেটা এইটুকু প্রুভ হয়ে গেল যে আমরা যে রিসার্চগুলো করছি, যে নন ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম বানাচ্ছি, এটার কোনো না কোনো একদিন গিয়ে কিন্তু পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম আসবে। এই হচ্ছে বেসিক গল্পটা, এটাই কিন্তু কুকস বলে গেছে। তোমরা এটাই মোটামুটি যদি কুকস থিওরেম লিখতে বলো, আমি অলরেডি নোটস তোমাদের চলে গেছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে তোমরা পড়ে লিখতে পারো, বাট আইডিয়াটা বুঝিয়ে দিলাম। এই গ্রাফটা মানে কি, এটা কুকসের ধারণা। কুকসের ধারণা হচ্ছে, কুকস একটা সায়েন্টিস্ট, তার ধারণা যদি আমরা এরকম সিনারিও হয় তখন তাকে আমরা বলতে পারি যে আমাদের যে কাজটা করছি সেটা ব্যর্থ হবে না, ওটা একই জায়গায়। এই ছিল পুরো আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো এনপি কমপ্লিট, এনপি হার্ড। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।